2025-এর মোস্ট হাইপড কে ড্রামা দ্য ম্যানিপুলেটেড এর সেকেন্ড পার্টে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সিনে কথা এক্সপ্লেইনড এ স্বাগত। যারা চ্যানেলে নতুন আছেন তারা এমন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। পর্ব 5-এর শুরুতেই আমাদেরকে 5 বছর আগেরকার দৃশ্য দেখানো হয়। এই সেই দৃশ্য যেখানে জুনের উপরে সেই মিথ্যা মামলাটি করা হয়েছিল। আমরা এখানে দুহুন নামের একটি ছেলেকে দেখতে পাই যে ঘরের ভিতরে নেশা করে বসে আছে এবং তার বাবা, যিনি একজন অ্যাসেম্বলিম্যান, তাকে ফোন করে জানাচ্ছে যে বাবা, আমি হয়তো কাউকে মেরে ফেলছি, আর সে একজন মেয়ে, আমি তাকে ছুরি দিয়ে মেরে ফেলছি। আর এই কথা বলে সে হাসতে থাকে আর শেষে বলে, আর এখন বুঝতে পারতেছি না যে কি করা উচিত। ঠিক সেই সময়ে আমরা একটি পার্টের দৃশ্য দেখি যেখানে হানকে দেখানো হয়। এখানে সে কিছু সরকারি কর্মচারীদের সাথে কথা বলছিল আর কোনো কারণে তাদেরকে সে শত্রু বানিয়ে নেয়। এর মধ্যে দুজন যাদের সাথে তার বনিবন্যা হচ্ছিল না। এরপর হানকে স্টেজে ডাকা হয়। তখন একজন লোক তাকে আঙ্গুল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে আর হান এটি দেখে এবং স্টেজে যায় আর শেষে কিছু বক্তব্যও দেয়। আর পার্টি শেষে যখন তারা বাড়ি ফিরছিল পার্কিংয়ে, তখন তার গাড়িটি সেই লোকটির গাড়ির সামনে দাঁড়ায় যে লোকটি তাকে আঙ্গুল তুলে ভয় দেখাচ্ছিল। আর সেখানে হানের একটি লোক আসে এবং ওই লোকটির একটি আঙ্গুল কেটে নেয় আর সেই আঙ্গুলটি হান নিজের বাড়িতে শোপিসের ভিতর রেখে দেয়। সে সময় তার কেয়ারটেকার আসে এবং তাকে পানি খেতে দেয়। হান বলে যে, কি হয়েছে আপনার, আপনি কিভাবে জানলেন যে আমার এখন পানি পিপাসে লেগেছে? তখন তার কেয়ারটেকার বলে যে, আপনার আওয়াজ শুনে। আর এই দৃশ্যের দ্বারা আমাদেরকে এখানে এতটুকু বোঝানোর চেষ্টা করা হয়েছে যে হানের চরিত্রটি খুবই ভয়ঙ্কর রকমের নির্দয় প্রকৃতির, নৃশংস। সে যে কোনো কিছু করতে পারে, বিপজ্জনক, আর তাকে কাউকে মারার আগে 1 সেকেন্ডও ভাবতে হয় না। তখনই সে অ্যাসেম্বলিম্যানের ফোন আসে আর সে জানে যে তার ছেলে একটি মেয়েকে মেরে ফেলেছে। এখন সে কি করবে? হান তখন তাকে বলে, আরে আমি আছি না, নো টেনশন, ডু ফুর্তি, আমি সব কিছু ঠিক করে দিব। এরপর জাস্ট আমাকে একটা আর্ট পিস উপহার হিসেবে দিবেন, আর কিচ্ছু চাই না। আমরা অলরেডি তার বাড়িতে এই ধরনের আরও অনেক আর্ট পিস দেখেছি আর এ থেকে বুঝতে পারি যে হান এই ধরনের ভুলভাল লোকদের সাহায্য করে এই ধরনের উপহারগুলো পেয়েছে। এরপরের দৃশ্যে হান তার লোকদেরকে সেই মেয়েটির মৃতদেহের কাছে পাঠায়। পুরো বাড়িতে কিছু ডিভাইস লাগাচ্ছিল এবং ঠিক সেখানেই হান কল্পনা করে যে এই বাড়িতে কিভাবে ওই লোকটি সেই মেয়েটিকে এনেছিল এবং মেরেছে। তারপর সিসিটিভি চেক করে এবং সেখানে তার নজর জুনের উপরে পড়ে যায়, যে কিনা প্রায়ই এই বিল্ডিংয়ে খাবার ডেলিভারি করতে আসতো। হান হাসে আর বলে যে শিকার তো পাইয়া গেছি। সেই দিন থেকে হান এবং তার লোকেরা জুনকে ফলো করতে শুরু করে, তার বাড়ির উপর নজর রাখে। যখন সে বাড়িতে থাকে না তখন তারা সেখানে যায় এবং চুপে চুপে তার আঙুলের ছাপগুলো চুরি করে নিয়ে নেয় আর সেই আঙুলের ছাপগুলো রক্তের সাথে মিলিয়ে ওই মেয়েটির মৃতদেহের কাছে রেখে দেয় যাতে করে তাকে ফাঁসানো যায়। হান সেই দিনটিও দেখছিল যেখানে সুজি আর জুন কিস করছিল। এরপর তারা একসাথে বাড়িতে যায় এবং রাত কাটায়। এই সিন অলরেডি আমরা দেখেছি। আর তাই হান ওর লোকদেরকে বলে যে যাও, আজ ওর বান্ধবী বাড়িতে থাকবে, তাই বাড়ির যত আবর্জনা আছে সব তুলে নিয়ে আসো। আর জুনকে আমরা পরের দিন সকালে দেখতে পাই যে সে আবর্জনা ফেলছিল, যার মধ্যে কন্ডমও ছিল। ব্যাস, ওখান থেকে এই জুনের সিমেন্ট পেয়েছিল এই লোকেরা, যা ওই মেয়েটির ভিতরে নিয়ে গিয়ে হানি রেখে দিয়েছিল। হান একটি ব্রেসলেটও দেখেছিল জুনের হাতে, যার ব্যাপারে আমরা আগে জেনেছি। সে ব্রেসলেটটি হঠাৎই জুনের হাত থেকে গায়েব হয়ে যাওয়ায় হান খুবই চিন্তিত হয়ে পড়ে। সে বলছিল তার লোকদের যে যাও, তাড়াতাড়ি সেটা খোঁজো এবং নিয়ে গিয়ে ক্রাইম সিনে রেখে দাও। সে ব্রেসলেটটি, যেমনটা জুন আমাদের বলেছিল, যে তার ভাইয়ের ডর্মে পড়ে গিয়েছিল। আর এই তথ্যটি জেনে হানের একটি লোক জিনের ডর্মে যায় এবং তাকে মেরে সেখান থেকে ব্রেসলেটটা তুলে নিয়ে এসে ক্রাইম সিনে রেখে দেয়। আর এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই লোকটি কিভাবে জুনকে ফাঁসিয়েছিল। এরপর হান মেয়েটির মৃতদেহ ব্যাগে ভরে এবং তারপর অ্যাপার্টমেন্টে থেকে বাইরে নিয়ে আসে। সেই বৃদ্ধা মহিলাটাকে আমরা দেখেছিলাম যে কিনা লাগেজ ক্যারি করতে পারছিল না। সে অ্যাপার্টমেন্টে একটি গাছও রেখেছিল, কারণ সে জানতো যে জুন একজন গাছপ্রেমী এবং সে অবশ্যই গাছের এরকম করুণ দশা দেখলে থামবে আর কিছুটা সময় সেখানে অবশ্যই নষ্ট হবে। আর এমনটা হয়েও ছিল। সে বৃদ্ধা মহিলাটি সাহায্য চেয়েছিল এবং সেই ব্যাগে সত্যিকারেই মৃতদেহ ছিল। আর এভাবে তার পুরো প্ল্যানটি সফল হয় আমরা দেখেছি। হানের বিশ্বাস পৃথিবীতে যে 1% ধনী লোক আছে তারাই ভগবান, আর যে বাকি সব গরিব লোকেরা আছে তারা আমাদের সাহায্য করবে, আমাদের অপরাধগুলো নিজের উপরে নিবে, আমাদেরকে খুশি রাখবে। এরপর আমরা আবার জেলে ফিরে আসি আর এখন বন্দীদের হানের কাছে নিয়ে আসা হয়েছে সবাইকে। তারপর বন্দীদের পেট ভরে খাওয়ানো হয় খুবই সুস্বাদু খাবার। এমন খাবার তারা কয়েক বছর ধরে খায়নি, তাই তারা খাবারের উপরে হামলে পড়ে। জুন বসে আছে, সে বুঝতে পারছে না যে সে আসলে এখানে কি করছে বা কি হচ্ছে এসব। এরপর সবাইকে সেলে ভরে দেওয়া হয়। জুন রাতে এখান থেকে পালানোর চেষ্টাও করে, প্রায় পালিয়েও গিয়েছিল, কিন্তু গার্ডরা ওকে ধরে ফেলে, কারণ এই এলাকাটা খুবই অদ্ভুত।
এরপর আমাদের দেখানো হয় যে তারা আসলে কোথায় আছে এবং এই জিনিসটা কি। তখনই সামনে হান চলে আসে। সে জুনকে কাছে ডাকে এবং বলে যে এভাবে পালাচ্ছ কেন? তোমরা কি জানো না যে তোমাদেরকে এখানে নিয়ে আসার জন্য আমার কতটা পরিশ্রম করতে হয়েছে? আসো, আমি তোমাকে ছেড়ে ছেড়ে দিব, চলো আমার গাড়িতে বসো। কিন্তু জুন গাড়িতে বসে না, সে হেঁটে হেঁটে যাচ্ছিল। হান বলে যে কোথায় পালাচ্ছিলা? জুন বলে যে তুমি কি আর এসব কেন করতেছো? হান বলে যে ছাড়ো, কাল একটা স্পোর্টস গেম হতে চলছে, তাই এর জন্য প্রস্তুতি শুরু করে দাও, কারণ তোমাকে কালটা সেরাটা দিতে হবে। আর প্রথম পুরস্কার হিসেবে আছে দারুণ জিনিস। আর তোমার চেহারাটা কেমন জানি চেনা চেনা লাগতেছে, কিন্তু ঠিক মনে করতে পারতেছি না কোথায় দেখছি। তুমি কি পপুলার কেউ? আচ্ছা যাও। আর এখান থেকে জুন চলে যায়। তখনই তার সেলমেট তার কাছে আসে, যাকে জেলে ডেক্সে পাঠিয়েছিল জুনকে মারার জন্য। সে আসে এবং বলে যে চলো না আমরা একসাথে খাবার খাই, দেখো না আমাদের কত সুন্দর পোশাক দিছে, ভালো ভালো খাবার পাচ্ছি। আমার তো মনে হয় এই জায়গাটা জেলের থেকেও ভালো, তাই আমাদের এখান থেকে পালানো উচিত না। আসলে এই সেলমেট তার সাথে বন্ধুত্ব করতে চায়, আর এখন জুন তার সাথে বন্ধুত্ব করতে চাই না। কিন্তু সেলমেট জোর করে তাকে খাওয়ার জায়গায় নিয়ে আসে, যেখানে ডেক্সু তার লোকজনদের সাথে বসে পার্টি করছিল। আর তার লোকজনরা আবারও জুনকে ধমকাতে শুরু করে এবং তাকে মারার কথা ভাবে। জুনও লড়াই করার জন্য তৈরি হয়ে যায়, বোতল ভেঙে প্রস্তুত। তখনই হান তার লোককে পাঠিয়ে তাদের লড়াই থামিয়ে দেয়। ডেক্সু বলে যে বেটা তুই বাঁচবি না, তরে তো একদিন মাইরেই ফেলামো। আর তারপর দিন আমরা সেই দৃশ্যটি দেখি যা আমাদের গত পর্বে শেষে দেখানো হয়েছিল। বন্দীদের জিজ্ঞাসায় হান জানায় যে এই জায়গাটি একটা রেস ট্র্যাক, এখানে একটা রেস হতে চলছে। একদিন বলে কেন আমাদের এখানে নিয়ে আসছো তোমরা? আমাদের সাথে এমন করতে পারো না, আমি এখান থেকে বাইরে যাবো আর তোমাদের নামে কেস করবো। আর সে পালানোর চেষ্টাও করে। তখন হান তাকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে আর বলে যে আর কে আসো ভাই, বাড়ি যেতে চাও? আর এতে বন্দীদের মাঝে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়, তাই পালানোর চেষ্টা এখান থেকে কেউই করে না। আর হান বলে এখানে কার রেস হতে চলছে, নিয়ম সহজ, যে কোনো নিয়মই নাই, যা করার করো, কাটো মারো, যা ইচ্ছা তাই করো, আমার কিচ্ছু আসে যায় না। আর যে জিতবা তাকে 5 মিলিয়ন ওন দেওয়া হবে, যা সামনে রাখা আছে। এখন এত টাকা দেখে বন্দীদের মধ্যে উত্তেজনা চলে আসে আর জিজ্ঞাসা করতে শুরু করে যে গাড়ি কোথায় রাখা আছে। হান জানে যে তোমাদের শার্টে যে নাম্বার লেখা আছে সেই নাম্বারের গ্যারেজে যাও, তোমরা তোমাদের গাড়ি পেয়ে যাবা। সেখানে আমরা দুহানকেও দেখি যে লোক পর্বের শুরুতে একটি মেয়েকে মেরে ফেলেছিল, আর যার দোষ এখন জন নিজের মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে পরিচালককে জানায় যে আমি অনেক অপরাধ করছি আর হান আমাকে প্রতিবারই বাঁচায়, খুবই ভালো। সে আমাদের এখানে ডাকছে, এখানে কিছু স্পেশাল হতে চলছে, রেস হওয়ার কথা ছিল, তাই তাদের দেখার জন্য ডেকেছে। তখন হান জানায় যে এটা আসলে রেস নয়, এটা একটা মৃত্যুর খেলা। দুহুন বলে যে পুরস্কারের অর্থ তো খুবই বেশি, তুমি কি সত্যি সত্যি এত টাকা ওদের দিতে চলছো? হান বলে যে হ্যাঁ দিতে তো হবেই, কিন্তু তখন যখন কেউ প্রথম হবে, কেউ ফিনিশ লাইন পার করতে পারবে। আমার তো মনে হয় না কেউ পারবে। আর এই গেমটি সারা বিশ্বে ডার্ক ওয়েবে দেখানো হবে, যেখানে সবাই এর উপরে টাকা লাগাবে। মানে এই গেমটি খুবই বিপজ্জনক হতে চলছে, আর এর থেকে আমরা অনেক টাকাও কামাবো আর বিনোদনও নিব। এরপর সব বন্দী যার যার নিজেদের গ্যারেজে চলে আসে, আর সব বন্দীরা খুবই এক্সাইটেড হয়ে যায়, যেখানে সবাই নিজেদের গাড়ি পেয়ে যায় এবং সবাই তাদের নিজেদের গাড়িগুলো ফিক্সিং করছিল। কিছু ভাঙা আছে, কিছু খারাপ আছে, তাই তারা সেগুলি ঠিক করছিল। এরা কিন্তু আসল গাড়ি পেয়েছে, কিন্তু সত্যি বলতে আমি ভেবেছিলাম গাড়ি না অন্য কিছু থাকবে। তো যাই হোক, এই গাড়ি পাওয়ার মাধ্যমে এই পর্বটি শেষ হয়ে যায়। পর্ব 6-এর শুরুতে আমরা দেখতে পাই কয়েদিরা সবাই রেসের জন্য তৈরি হচ্ছে। কেউ ভালো গাড়ি পেয়েছে, কেউ দুর্বল গাড়ি পেয়েছে। তো সেলমা অর্জুনকে বলে যে আমার গাড়িটা তো খুব সুন্দর একটি রেসিং কার, তুমি চাইলে দেখতে পারো আর চাইলে আমার সাথে একসাথে খেলতে পারো। কিন্তু জুন মানা করে দেয়। সেলমেট বলে দেখো আমি তোমাকে জেতাতে সাহায্য করব, কিন্তু পুরস্কারের টাকাটা তুমি নিও, শুধু আমাকে একটা অ্যাপার্টমেন্ট কিনে দিও, এতে আমি খুশি হয়ে যাব। জুন বলে যে সে টাকাটা না হয় তুমি নিয়ে গিয়ে তোমার দাদিকেই দিয়ে দিও, তিনি খুবই চিন্তিত তোমাকে নিয়ে। আর সেলমেটটা অবাক হয়ে যায়, তুমি আমার দাদিকে কিভাবে জানো? আর আমাদের নিশ্চয়ই মনে আছে যে সেই বৃদ্ধা মহিলার কথা, জেলখানার ওয়েটিং রুমে যার খাবারের ব্যাগ জুন কাছ দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল, এই সেলমেটটি তারই নাতি। তো যাই হোক, সেলমেট আপাতত জুনকে পার্টনার হতে বলছে, আর সবাই ওদেরকে দেখছিল, কারণ ডেক্সু সেলমেটকে জুনের উপর নজর রাখতে পাঠিয়েছিল। কিন্তু সেলমেট এখন তার সাথে বন্ধুত্ব করতে চায়, আর লুকিয়ে লুকিয়ে ট্যাটিও তার লোকদের বলে দিয়েছিল যে দেখো আমাদের একসাথে খেলতে হবে, আমি তোমাদের নেতৃত্ব দিব। এরপর হানের সাথে দেখা করার অনুরোধ করে, হান তা গ্রহণ করে এবং তাকে ডেকে পাঠায়। আর টাটু জানায় যে সে হানের সাথে কাজ করতে চায়, একদম মন দিয়ে সত্যিকারের তার শিষ্য হতে চায়। হান তার বায়োডাটা চেক করছিল, সেখানে সে জানতে পারে যে টাটু একটা বাজে, মিথ্যাবাদী ও ধোঁকাবাজ একটা লোক, লোক ঠকানো তার রক্তেই আছে। এতে সে খুব মজা পায়। তাই হান বলে যে আমি কিভাবে তোমার উপর বিশ্বাস করব? টাটু বলে যে আমায় বিশ্বাস করেন, আমি আপনার জন্য একেবারে বিশ্বস্ত থাকবো। হান বলে ঠিক আছে, আমি এই বিষয়ে ভাববো আর তোমাকে পরে জানাবো।
এরপর ডেক্সিও এসেছিল তার সাথে দেখা করতে, আর সরাসরি বলে যে আমার টাকা চাই না, আমার তোমার একজন গার্ডকে মারতে হবে। হান হাসতে শুরু করে আর বলে যে তুমি খেলার মাঠের বাইরে যদি এমন কিছু করো তাহলে তুমি অপরাধ হিসেবে গণ্য হবা, কিন্তু খেলার মাঠে গিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। তখন ডেক্সু বলে যে আমি জেলও এটা করতে চাইছিলাম, কিন্তু জেলার সেখানে কিছু করতে দেয় নাই। এরপর আমরা দেখি যে একজন বন্দী অন্য একজন বন্দীকে মারধর করে জোর করে তার গাড়িতে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, যেটা তুলনামূলকভাবে ভালো ছিল। ট্যাটু এসব দেখে এবং বুঝে যায় যে এখানে আসলে কোনো নিয়মই নেই, যার যেমন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবে, যেমনটা হান বলেছিল। আর তার মনে পড়ে যায় যে সেলমেটের গাড়িটা তো রেসিং কার, তাই সেটা আমাদের অবশ্যই কাজে আসবে। তাই ট্যাটু সেই রেসিং কারটা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সেলমেট তখন তার স্পোর্টস কারটা জুনকে দেখাচ্ছিল। জুন বলে যে এটা তো একেবারেই বাজে। সেলমেট বলে আমার গাড়ি থেকে নামো। জুন বলে যে আরে এটা তো আসলে অনেক খারাপ, এটা এখন আমাদের ঠিক করতে হবে। তখনই বাইরে থেকে গোলমাল শুরু হওয়ার আওয়াজ শুনতে পাওয়া যায়, কারণ বাইরে বন্দীরা বিদ্রোহ করছিল। শক্তিশালী বন্দীরা দুর্বল বন্দীদের মেরে মেরে তাদের ভালো গাড়িগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। ট্যাটুও সেলমেটের গাড়ি নিতে আসছিল, কিন্তু সেলমেট দরজা বন্ধ করে দেয় আর ট্যাটু পাগলের মতো সব ছিঁড়তে শুরু করে। সেলমেট জুনকে বলে যে গাড়ি তাড়াতাড়ি স্টার্ট দাও, এখান থেকে পালাও। এরপর তারা দুজনে গাড়িতে উঠে বসে ট্যাটুকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেখানে ডেক্সুও সবকিছু দেখছিল আর নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর আমরা এখানে দেখি যে ডেক্সু, জুন এবং ট্যাটু তিনজনে একে অপরের পিছু করছিল, আর তারা কমপক্ষে 20 মিনিট এইভাবে গাড়ি চালায়। সেখানে উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটে না, আর এগুলো সব হান উপর থেকে দেখছিল আর মজা নিচ্ছিল। ট্যাটু, জুন এবং ডেক্সু তিনজনই মুখোমুখি হয়। লড়াই শুরু হয়ে যাচ্ছিল, ঠিক তখনই হান থামিয়ে দেয়, কারণ এখন যদি সবাই মরে যায় তাহলে অফিসিয়াল রেসের কি হবে। এই ধাওয়া পাল্টা ধাওয়ায় সেলমেটের গাড়ি খারাপ হয়ে যায়। খুবই বড় একটা বিস্ফোরণ ঘটে, যার ফলে পুরো গাড়িতে আগুন ধরে যায়। এখন তো গাড়ি পুড়ে গেছে, তাই এই সেলমেট হয়তো এখন রেস থেকে বাদ পড়ে যাবে। ঠিক তখনই জুন একটি র্যাম্প দেখতে পায় যা উপরের দিকে উঠে যাচ্ছিল, আর খুবই অন্ধকার ছিল। পিছন দিক থেকে কিছুই দেখা যাচ্ছিল না, আর লাইটও লাগানো নেই সেখানে। এই র্যাম্পটি কোথায় যাচ্ছে তা আমরা পরে জানতে পারবো। তো পরের দিন জুন হানের সাথে দেখা করার জন্য খুবই জেদ করে। তখন হান তাকে ডেকে পাঠায়, আর আমরা জানতে পারি যে জুন মূলত আসলে চারপাশটা দেখার জন্য এখানে এসেছে। এটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে এবং চারপাশটা পানি দিয়ে ঘেরা, আর এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে এই র্যাম্প। যদি কেউ এই র্যাম্প দিয়ে বাইরে বেরিয়ে যায় তাহলে এই এলাকা থেকে সে পালাতে পারবে। জুন এইসব লক্ষ্য করে ফেলে এবং বলে যে তোমরা আসলে রেস করছো না, তোমরা এখানে লোকজনকে মারার জন্য আনছো। হান বলে যে তুমি তো অনেক বুদ্ধিমান, ঠিক ধরছো। জুন বলে কিন্তু কেন করছো এসব? হান বলে মজা করার জন্য, আমার এতে খুব আনন্দ হয়। জুনের পর তার কাছে ভিটামিন যায় এবং গার্ড তাকে ভিটামিন এনে দেয়। জুন বলে এই ভিটামিনগুলো আমাকে না গাছকে দাও, দেখো গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এরপর হান গাছের কাছে যায় এবং দেখে যে সত্যি গাছ মারা যাচ্ছে, তাই সে গার্ডকে বলে যে ফেলে দাও। এরপর জুন গ্যারেজে এসে নিজের গাড়ি ঠিক করতে শুরু করে। এরপর লাঞ্চ টাইম হয়, আর এখন ট্যাটু জুনকে ভয় পাচ্ছে যে সবার আগে আমাদের এর সাথে মোকাবিলা করতে হবে, একে আগে মেরে সরাতে হবে, না হলে আমরা কোনো দিনই জিততে পারবো না। এর মাঝে হান ট্যাটুকে নিজের কাছে ডাকে এবং ফোন করে জানায় যে ঠিক আছে, তুমি আমার জন্য কাজ করতে পারবা, তুমি আমার বিশ্বস্ত লোক হয়ে কাজ করতে পারো, তোমার জন্য আমি একটা গিফট রাখছি তোমার গাড়িতে, যাও গিয়ে দেখো। এরপরে সবাই গ্যারেজে যেতে শুরু করে, আর হান জুনকে দেখে আর ভাবছিল যে একে কোথায় জানি দেখছি, ঠিক মনে পড়তেছে না। আর আমরা এখানে এটা জানতে পারি যে হান এত এত নিরীহ লোকদেরকে ফাঁসাইছে যে তার মনেও থাকে না যে আসলে জুনকে। আর মনে বা কিভাবে থাকবে, পুরো 5টা বছর কেটে গেছে, সে জানেও না যে জুন সেই লোক যাকে সে কেসে ফাঁসিয়েছিল। এদিকে পাগলা বেগডু বলছিল যে আমার মনে হয় জুন জিতবে। জুন মানে তার গাড়ির নাম্বার 9, তাই সে 9 নাম্বারই বলছিল। এরপর সবাই নিজেদের গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে আসে রেস করার জন্য। রেস শুরু হয়ে যায়, স্বাভাবিকভাবে রেস হচ্ছিল, বেশি ছুটোছুটি হচ্ছিল না এবং জুন সবার আগে চলছিল। আর হান চিন্তিত হয়ে পড়ে যে এরে কোথায় দেখছি মনে পড়তেছে না কেন। তারপর তার গাছের কথা মনে পড়ে যায় যে জুন বলছিল গাছে পানি দাও, মরে যাচ্ছে। আর তার সেই 5 বছর আগের কেসটির কথা মনে পড়ে, যেখানে সে জানতে পারে যে জুন গাছকে ভালোবাসতো। এখন সে নিশ্চিত হয়ে যায় যে এই সেই ছেলে যাকে আমি এই কেসে ফাঁসিয়েছিলাম। এবার আমরা দেখি যে রেস ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ডেক্সু 9 নাম্বার অর্থাৎ জুনের গাড়িকে একা নিয়ে গিয়ে থামিয়ে দেয় আর আনন্দের সাথে ছুরি বের করে যে এবার জুনের খেলা শেষ করবে। আর এসব দেখে হানু উপর থেকে খুশি হয়ে যাচ্ছিল। এখানে প্রথম এলিমিনেশন হতে চলছে গেমের, কিন্তু না, গাড়িতে সেলমেট বসে আছে যে কিনা ডেক্সুর নিজেরই লোক। হান চিন্তিত হয়ে যায় যে জুন কোথায় গেল। সবাই ড্রোন নিয়ে জুনকে খুঁজতে শুরু করে, আর তখন জুনের এন্ট্রি হয় বাইকে করে। আমাদের নিশ্চয় মনে আছে যে বলা হয়েছিল যে এই রেসের কোনো নিয়মই নাই। তো যাই হোক,
জুন ডেস্কের দিকে এগিয়ে যাচ্ছিল এবং বাইক উড়ে সামনে বেরিয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছিলাম যে বাইকে বেশ কয়েকটা সিলিন্ডার বেঁধে নিয়েছে সে। এখন ট্যাটু জুনের পিছনে লেগেছে। হান তখন ট্যাটুকে বলে যে আমি তোমার গাড়ির পিছনে যে গিফট রাখছি ব্যবহার করবা না। ট্যাটু সে গিফটে নেয় এবং দেখতে পায় যে এটা আসলে বন্দুক। তখন ট্যাটু জুনের উপরে ফায়ার করতে শুরু করে, কিন্তু জুন ডজ দিয়ে বেরিয়ে যায় আর তার বাইকে বাঁধা সিলিন্ডারটি ট্যাটুর গাড়ির টায়ারের নিচে আসে, যার ফলে গাড়িটি উল্টে যায়। আর হান এতে খুবই ক্ষেপে যায় আর বলে যে সব কি হচ্ছে, আর দ্রুত ঘোষণা করে যে তোমরা সব গাড়ির লোকেরা ওই বাইকওয়ালাকে ধরে এলিমিনেট করে দাও। আর এখানে রেস্টি জুন বনাম সবাই হয়ে যায়। সবাই জুনের পিছনে লেগে যায় আর জুনকে যে এদের মধ্যে থেকে মেরে ফেলতে পারবে তাকে এখন 10 মিলিয়ন ওন দেওয়া হবে, অর্থাৎ পুরস্কারের অর্থ দ্বিগুণ করা হয়েছে। সবাই এখন রেস না, বাইকের পেছনে পড়ে যায়। ডেক্সু বাইককে ধাক্কা মেরে জুনকে ফেলে দেয়। আবার তাদের মধ্যে লড়াই শুরু হয় আর এর মাঝে বাকি গাড়িগুলো এসে জুনকে খুব জোরে ধাক্কা মারতে থাকে। এখন 10 মিলিয়ন সবাই চায়। জুন ডেক্সুকে মেরে অজ্ঞান করে দেয় আর জুনের এসব কাণ্ড দেখে হানের তখন মাথা খারাপ হয়ে যায়। আর তখন হান টেবিলের নিচ থেকে স্নাইপার বের করে জুনের দিকে তাক করে, কিন্তু তখন জুন একজন বন্দির সাথে লড়াই করছিল আর সেই সময় সে ফায়ার করে আর সেই গুলিটি এসে বন্দির গায়ে লেগে যায় এবং মৃত্যু হয়। এখন জুন সবকিছু দেখে নিয়েছিল যে তার উপর গুলি চালানো হচ্ছে, তাই সে তাড়াতাড়ি বাইক নিয়ে পালিয়ে যায় এবং এক জায়গায় লুকিয়ে পড়ে। এই সমস্ত ঘটনায় হানের ইগোতে খুবই আঘাত লাগে। সে তার সব গার্ডকে পাঠিয়ে দেয় যে জুনকে ধরে মেরে ফেলার জন্য, কিন্তু জুন সিলিন্ডার দিয়ে একটি বড় গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় এবং সে র্যাম্পের উপরে গাড়ি নিয়ে দ্রুত উঠতে শুরু করে। এটা সে র্যাম্প যেটা এখান থেকে বাইরে যাওয়ার একমাত্র রাস্তা। আরহান বুঝতে পারে যে জুন আসলে কেন তার সাথে দেখা করতে এসেছিল। আসলে এখানে সে রাস্তা দেখতে এসেছিল যে কোথায় থেকে পালানো যেতে পারে। আর জুন দ্রুত র্যাম্প থেকে বাইক উঁচুতে ছুঁড়ে মারে আর হান তার উপর বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে, একে অপরের দিকে তাকিয়ে। আর এখানে পর্ব 6 শেষ হয়ে যায়। পর্বের 7 শুরুতে আমরা দেখতে পাই জুন নদীর তীরে হেঁটে উঠছে এবং তার হাতে গুলিও লেগেছে। তারপর সেখান থেকে সে কারো কাছ থেকে কাপড় নেয় এবং চেঞ্জ করে সেখান থেকে পালিয়েও যায়। এরপর আমরা দেখতে পাই জুন রাস্তার মাঝ দিয়ে একা হাঁটছে এবং হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে এবং সে ইউনসিকের কাছে পৌঁছায়, যার সাথে তার জেলে দেখা হয়েছিল। এরপর সেখানে তার চিকিৎসাও করে সে। এদিকে জেলের ওয়ার্ডান হানের সাথে দেখা করতে আসে এবং বলে যে আমার সুপারিনটেন্ডেন্ট যদি জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো। হান বলে যে বলে দিও যে একটি গ্যাস বিস্ফোরণ হয়েছিল। আর ওয়ার্ডান বলে যে লোকটি পালিয়ে গেছে তার সম্বন্ধে কি আমরা মিডিয়ায় জানিয়ে দিব। হান বলে যে না, আমি সব সামলে নিব, বলছিলাম তো, আর এইভাবেই তো আমি সরকারের ট্যাক্সি বাঁচাচ্ছি, তাই না। আর হান তারপরে ওয়ার্ডেনের ঘাট ধরে বলে যে দেখো আমি সব সামলে নিব, বিশ্বাস করো। আর তারপর হান বলে যে আমি তো এটাই ভাবছি যে জুনের পরবর্তী পদক্ষেপ কি হবে। এদিকে আমরা দেখি জুন যে কিনা পালিয়ে বেড়াচ্ছে তার পুরো ট্রমা মনে পড়েছে যে তার সাথে কি কি ঘটেছে। তখনই সে উঠে দাঁড়ায় এবং এদিকে ইউনসিক তাকে খাবার এনে দেয় আর বলে যে তুমি তো খুব দুর্বল হয়ে গেছো, ক্লান্ত হয়ে পড়েছো, খাবার খেয়ে নাও। আর জিজ্ঞাসা কর যে তুমি এরপর কি করবে। আর তারপর সে বলে যে আমি তোমার সাথে বেশ কয়েকবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে প্রবেশ করতে দেয়নি এবং না আমাকে তোমার সাথে দেখা করতে দিয়েছে। তো যাই হোক, আমার কাছে এখন অনেক প্রশ্ন আছে, তবে এইটাই জিজ্ঞাসা করতে চাইবো যে তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে। তখন জুন বলে আমি তোমাকে বলতে পারবো না, যদি তোমাকে বলে দিই তবে তারা প্রমাণ করে দেবে যে তুমিও আমার সাথে ছিলা। ইউনসুক বলে আমি বলে দিব যে তুমি আমাকে হত্যার হুমকি দিছিলা, তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না। তো যাই হোক, ফোনটি রাখো। এদিকে জুন গুগলে কিম সাং অর্থাৎ যে লয়ার তাকে ফাঁসিয়েছিল তার খোঁজ করছিল এবং জানতে পারে যে সে একজন থিয়েটার আর্টিস্ট এবং একই সাথে ক্রিমিনাল বিশেষজ্ঞ। আর এরপর সে তার পিছু নেয় এবং সং জানতে পারে যে কেউ তার পিছু নিচ্ছে, তাই সে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে সে ডাক্তারকে ফোন করে বলে যে তাড়াতাড়ি আসো। এদিকে সে দরজা খুলে প্রবেশ করে, তখনই জুন আসে এবং তাকে লাথি মারে। তারপর স্যাংকে খুব মারে এবং বলে যে আমি বলছিলাম না যে তোরে খুঁজে বের করবো। আর তারপর সে ভয়েস রেকর্ডিং শুরু করে আর তাকে জিজ্ঞাসা করে যে এর পিছনে কে আছে বল। স্যাং বলে যে আমি নই, আমার উপরেও লোকজন আছে। জুন বলে তো বেশ, বল পুরো ব্যাপারটা কি ছিল। স্যাং বলে যে আমি বলতে পারবো না, যদি আমি সবকিছু বলে দিই তবে তারা আমাকে মাইরেই ফেলবে। তখন জুন রেগে গিয়ে তাকে আরো মারধর শুরু করে আর তারপর এদিক ওদিক তথ্য খুঁজতে শুরু করে, কিন্তু সে কিছুই পায় না। তখন জুন সং এর একটি পার্স দেখছিল এবং তার ভিতরে একটি খাম পায় যার মধ্যে একটি ছবি ছিল। আর সং জানায় যে এটি জং এর, যাকে আমরা পরবর্তী শিকার বানাবো। আমরা পরে ক্রাইম সিন তৈরি করব এবং তাকে ফাঁসিয়ে দিব যেভাবে আমরা তোমাকে ফাঁসিয়েছিলাম। তখনই সেখানে পিছন থেকে ডাক্তার চলে আসে এবং সে ছুরি দিয়ে আক্রমণ করে আর সেখানে তাদের মধ্যে ভীষণ লড়াই হয়। আর এদিকে সং তার হাতের টেপ খোলার চেষ্টা করে। প্রথম দিকে ডাক্তার জুনকে বেশ মারলেও শেষের দিকে জুনও ডাক্তারকে খুবই পিটায়।
আর ডাক্তার তার ব্যাগের ভিতরে পিন ঢুকিয়ে দেয়। ততক্ষণে জুন সঙের একটি বোর্ড নেয় এবং তাকে মারে আর 2-4 ঘা মেরে তাকে নক আউট করে দেয়। কিন্তু তখনই সং গোল্ড গ্লাভস দিয়ে জুনকে মারতে শুরু করে আর বলে যে এখন আমায় তোমাকে সামলাতে হবে। কিন্তু উল্টা জুনই সংকে মারতে শুরু করে এবং বলে যে বল আমার ভাইকে কে মারছে, তুই মারছিস তাই না? সং বলে যে আমি মারি নাই, ডাক্তার মারছে। তখন সে ডাক্তারের দিকে তাকায় এবং দেখে যে ডাক্তার রুমের ভিতরে বোম ছুরি দিয়ে দরজা আটকে বাইরে চলে গেছে। তাই জুন গেট দিয়ে বাইরে বের হতে পারে না। তখনই সে বোমটি আর খামটিকে দেখে আর সে খামটিকে সাথে নিয়ে জানলা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে আসে আর সাথে সাথে বোমের বিস্ফোরণও ঘটে যায়। এদিকে চারিদিক থেকে লোকজন দেখতে শুরু করে এবং জুন এখান থেকে পালাতে শুরু করে, কারণ এদিকে তখন পুলিশও আসছে আর একই সাথে অ্যাম্বুলেন্সও চলে আসছে। আর এদিকে ডাক্তারও পালিয়ে গেছে। এরপর আমরা দেখি হান সোর্ড ফাইটিং করছে আর তাকে ন্যানি একটি ফোন দেয় আর সাথে জুসও। আর সে ফোনটি ধরে আর জানতে পারে যে জুন বেঁচে গেছে। আর সে ন্যানিকে বলে যে জুসটা খারাপ হয়ে গেছে। তখন ন্যানি বলে আমি ফেলে দিচ্ছি। এদিকে ডাক্তার আহত অবস্থায় হানের সামনে চলে আসে আর ডাক্তারও পালাতে থাকে। তারপর ডাক্তার বলে যে না, এভাবে হবে না। তারপর সে ছুরি বের করে আর আক্রমণ করে হানকে। তখন হানও ছুরি বের করে আর হান বলে তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে ডাক্তার, এবং তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে। হান তাকে পরাস্ত করে এবং তাকে মাটিতে ফেলে দেয় আর তার শরীরের উপর একগোছা টাকা রেখে বলে যে বলো তোমার মৃত্যুর পর কাকে টাকা দিতে হবে। তখন ডাক্তার পিন দিয়ে আক্রমণ করে, কিন্তু হান বলে এভাবে মানবে না না। আর তারপর সে ছুরি নিয়ে ধীরে ধীরে তার গলাটা আলাদা করে দেয়। এরপর হান বেশ জোরে জোরে হাসতে থাকে আর বারবার ছুরি মারতে থাকে এবং তারপর সে তার লোকদেরকে ফোন করে বলে যে এগুলো পরিষ্কার করো। আর এদিকে পুলিশ স্টেশনের ভিতরে আমাদেরকে পরিচয় করানো হয় ইলকুকের সাথে, যে একজন ইন্সপেক্টর এবং ঘুষণীয় ছিল। এদিকে তাদের বস বলে যে এখন আপনার উপরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, শুধু এখানে সাইন করে দিন আর আপনি মুক্ত। তখন ইন্সপেক্টর বলে যে আমাকে কে বাঁচালো। তখন একটি স্লিপ দেয় আর এর উপরে লেখা থাকে 52A3। আর ইলকুক যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখে যে সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে এবং সে তখন বলে যে আমি বৃষ্টি পছন্দ করি না, কেন তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। আর তারপর সে গাড়ির কাছে গিয়ে দাঁড়ায় আর আমরা দেখতে পাই যে ভেতরে আর কেউই নয়, হান রয়েছে। হান বলে আমি তোমাকে সবসময় রক্ষা করব আর তুমি টাকাও পাবা, তুমি কি আমাকে বাঁচাইছিলা? ইলকুক বলে যে হ্যাঁ। আর তখন হান বলে যে আমার একটি কাজ করতে হবে, আমার জন্য তোমার জুনকে ট্র্যাক করতে হবে। ইলকুক বলে যে ঠিক আছে, কাজ হয়ে যাবে। হান বলে যে তুমি প্রমোশনও পাবা। এদিকে আমরা জুনকে দেখি যে সে ইনসুককে পুরো ভয়েস রেকর্ডিং শোনাচ্ছে আর ইনসুক বলে যে তোমার সাথে এই সব কিছু ঘটেছে, তার মানে তুমি তো কিছুই করো নাই, তার উপর তোমার সাথে কি ভয়ানক অন্যায়টা না করা হয়েছে। আর তখন ইনসুক কাটতে কাটতে জুনকে জড়িয়ে ধরে আর জুন বলে যে আরে রে কি করতেছো, ঠিক আছে সব ঠিক হয়ে যাবে। ইনসুক বলে তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন এখানে থাকতে পারো, আমার সাথে কাজ করো। এরপর জুন ডেস্কটপ সেট আপ করতে থাকে। এদিকে জুনে যে জেলের গার্ড বন্ধু ছিল সে অন্য এক গার্ডকে বলে যে আমাকে বাকি কয়েদিদের কাছে জিজ্ঞাসা করতে দাও যে কিভাবে জুন পালায় গেল আর তার সাথে কি হয়েছে, আর কেনই বা তোমরা আমাকে তাদের সাথে দেখা করতে দিচ্ছ না। তখন সেই ঘুষখোর গার্ড তাকে জানায় যে না, তুমি যাইতে পারবা না, তাদের সাথে দেখা করতে পারবা না। আর এদিকে ওয়ার্ডেন ওয়াকিটকিতে সে বন্ধুকে জানায় যে তুমি আমার রুমে আসো। ওয়ার্ডেনের রুমে যায় আর তখন দেখে যে সেখানে ইন্সপেক্টররা বসে আছে আর গার্ড বন্ধু ওয়ার্ডেনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখন ওয়ার্ডেন বলে যে এদের সাথে কথা বলো, ইনি হলেন ডিটেকটিভ ইলগুক আর এরা জুনকে খুঁজে বের করবে, এদের তুমি তাদের সেল দেখিয়ে দাও। এদিকে ইলগুক জুনের সেলের ভিতরে আসে আর দেখে যে সেখানে জুন কত পরিশ্রম করছে, কত পুশ আপ দিছে। এদিকে গার্ড বন্ধু খুব রেগে যায় আর সে বলে যে জুন খুবই ভালো কয়েদি ছিল। এরপর তারা জুনের মামলার ফাইল দেখছিল যা তার বিছানার নিচে ছিল আর জুনের গার্ড বন্ধু তখন সেখান থেকে রেগে চলে যায়। আর এদিকে আমাদের সাথে পরিচয় করানো হয় জং এর সাথে, যে কিনা পরবর্তী শিকার হতে চলছে, যাকে তারা ফাঁসাতে চায়। আর তার একটি মেয়েও আছে যার কিনা শ্বাসকষ্টের রোগও আছে। আর জং সেলুন চালায়। আর এখানে হান সবকিছু দেখছে যে কিভাবে তাকে ফাঁসাবে আর তার পুরো ডেইলি রুটিন দেখছে। আর এদিকে আমাদের জুনও জংয়ের উপর নজর রাখছে আর সে বলে যে আমাদেরও একই খেলা খেলতে হবে, যে আমরা কি ক্যামেরা সেট আপ করবো হেয়ার সেলুনের বাইরে। আর এদিকে জুন অনেকগুলো ক্যামেরাও বানায়। এদিকে ইয়নসুক স্পিকার নিয়ে আসে যার ভেতরে অনেক টাকা ছিল, সেসব জুনকে দিয়ে বলে যে তুমি রাখো। জুন বলে আমি এগুলো কিভাবে রাখতে পারি, কিন্তু ইয়নসুক বলে যে না তোমার প্রয়োজন হবে। জুন বলে যে কেন তুমি এভাবে টাকাগুলো লুকায় রাখছো। ইয়নসুক বলে যে চোর আসতে পারে তাই। আর এদিকে জুন ক্যামেরা লাগিয়ে দেয় আর প্রতিদিন সেগুলোকে মনিটর করতে থাকে। হঠাৎ তার কানে আওয়াজ আসে যে কেউ আসছে আর সে সেখানে গিয়ে দেখে যে একজন মেয়ে আসছে আর যে কিনা সেখানে ইয়নসিকের রাখা টাকাগুলো চুরি করছিল। আর এই মেয়েটি অন্য কেউ নয়, ইয়নসিকের মেয়ে ইউনবি।
অর্জুন তার কাছে যায় আর বলে যে তুমি কে, তুমি তো এভাবে টাকা চুরি করতে পারো না। আর সে যখন এখান থেকে চলে যেতে চায় তখন জুন তাকে থামিয়ে দেয় আর সে তখন তাকে ধাক্কা দেয়। তখন জুন তার হাত ধরে মাটিতে ফেলে দেয় আর বলে যে তোমার একদমই আদব নাই, তোমার জানা উচিত এখানে কে রেখেছে টাকাগুলো। তখনই সেখানে ইউনসিক আসে। অর্জুন বলে আমি চোর ধরে ফেলছি। আর তারপর ইউনসিক বলে যে আমি তোমার সাথে পরিচয় করায় দিচ্ছি, এ আমার মেয়ে ইউনবি। আর ইউনবি বলে অবশেষে তুমি তোমার সন্তানকে পেয়েই গেছো না, তোমার আর এর ছবি তো আমি দেখছি যা তুমি জেল থেকে নিয়ে আসছিলা। আর এই বলে ইউনবি সেখান থেকে চলে যায়। আর জুন তখন মাথায় হাত দিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর হঠাৎ ইউনবি ফিরে তাকিয়ে বলে যে আমার সাথে বাইরে দেখা করো। অর্জুন তার পিছনে যায় আর ইউনবিও তাকে বলে তুমি এভাবে বিনামূল্যে থাকতে পারো না, তোমাকে প্রতি সপ্তাহে ভাড়া দিতে হবে, টাকা দাও। তখন সে প্রথমে সরি বলে আর তারপরে তাকে টাকা দিয়ে দেয়। আর তারপর ইউনবি বলে যে কি দেখতেছো, যাও এখান থেকে। তখন যখন সেখান থেকে চলে যেতে শুরু করে তো তারপরে ইউনবি বলে দাঁড়াও। আর তারপরে ইউনবি তার মুখে একটা ঘুষি মারে আর বলে যে এখন হিসাব বরাবর। আর ইউনবিও তখন সেখান থেকে চলে যায়। এদিকে জুন আবারও দোকানে আসে আর ইউনসিক বলে যে ইউনবি কি তোমার কাছে টাকা চাইছে, তোমাকে মারনি তো? জুন বলে যে না, আমাকে কি মারতে পারে। এদিকে ডিটেকটিভ ইলকুক জুনের বন্ধু গার্ডকে দেখায় যে ইনি হলেন লয়ার সং, দেখো তোমার খুনের কয়েদি কি করছে, পুরা পুরাই দিছে একে। এদিকে জুন ক্যামেরায় দেখছে এবং ইউনসুক তার কাছে আসে। আর সে বলে আমি এখনো বুঝতে পারতেছি না যে আমার কাছে তো ফোনই ছিল না, তাহলে তারা কিভাবে প্রমাণ করলো যে আমি যেই জায়গায় গেছি সেই জায়গায় আমার ফোন ছিল। তখন ইউনসুক বলে হতে পারে তোমার গতিবিধি কেউ ট্র্যাক করছিল আর তোমার পিছনে কেউ হয়তো ফোন নিয়ে চলছিল। তখন জুন বলে যে তুমি জিনিয়াস। আর তারপরে সে একজন বাইকওয়ালাকে দেখায় যে হ্যাঁ, এ লোকই সব জায়গায় ছিল, যখনই সং বাইরে এসেছে তখনই এ তার পেছনে ছিল, আমার তাকে আগে বলা দরকার। এদিকে একজনের হত্যা হয়ে যায় যার কোমরে এর ভিতরে একটা ছুরি ছিল আর এই জিনিসটি হান দেখছিল। আর তারপর হান দেখে যে জংয়ের সেলুনের ভিতরেও একটা কাঁচে আছে আর বলে যে হ্যাঁ, এটাকে ছুরি দিয়ে পরিবর্তন করতে পারি। এদিকে হঠাৎ সেলুনের ভিতরে ফোন বাজতে শুরু করে। অর্জুন তখন সেলুনের দিকেই আসছিল। আর যখন সে সেলুনে প্রবেশ করে তখন সেখানে জংয়ের মেয়ে ছিল। আর সে মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায়। তখন সে বলে একজন মহিলা তার ফোন ভুলে গিয়েছিল আর তাই আমার মা তাকে দিতে গেছেন। অর্জুন বলে ও নো, কোথায় গেছেন তুমি জানো? মেয়েটি বলে ওরা এখানে অ্যাড্রেস লিখে দিয়েছে, দেখুন আপনি চাইলে এখানে অপেক্ষা করতে পারেন। অর্জুন সেখানে অ্যাড্রেসটা পড়ে সেজুর শপিং সেন্টার পার্কিং লট। আর সে জংকে ফোন করারও চেষ্টা করে, তো জানতে পারে যে ফোনটি এখানেই আছে আর তার মেয়েটি সে ফোনটি তোলে। এদিকে জেলের গার্ড বন্ধু আর ডিটেকটিভ ইলগুক ইয়নসিকের কাছে আসে আর বলে যে তোমার কাছে জুন আসে নাই তো, জানো জেল থেকে কিন্তু সে পালিয়ে গেছে। এদিকে জন ফোনটি দেওয়ার জন্য যখন আসে এবং ফোন করে জানায় যে এসে গেছে তখন মহিলাটি বলে যে পিছন দিকে চলে আসো। আর সে যখন পিছন দিকে চলে যায় তখন একটি মহিলার সাথে দেখা হয় আর তাকে জিজ্ঞাসা করে যে এই ফোনটি কি আপনার? সে মহিলাটি তখন বলে যে হ্যাঁ, এটাই আমার ফোন। আর এদিকে ইন্সপেক্টর ইলগুক ইউনসিককে বলছে তোমাকে দেখে তো মোটা অবাক লাগছে না, এর মানে তুমি জানতা যে জুন পালায় যাবে বা সেখানে লুকায় নাই। যখন আমি কথা বলবো তখন তুমি আমার চোখের দিকে তাকায় থাকবা। আর এদিকে জুন তার স্কুটি চালিয়ে জংয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আর এখানে এই পর্ব 7 শেষ হয়ে যায়। সো ফ্রেন্ডস, দ্য ম্যানিপুলেটেড ড্রামার দ্বিতীয় পার্ট কেমন লাগলো জানাবেন। আর এর পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।